করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো হলো আমাদের জীবনে রসায়নের যে ব্যবহার ওইটা নিয়ে, ঠিক আছে? তো আমাদের জীবনে রসায়নের ব্যবহার, অনেকে বলে যে আমরা বিজ্ঞান পড়ি, কিন্তু বিজ্ঞান পড়ে কি হবে, বা ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, এগুলো পড়ে কি হবে। তো আজকে আমরা রসায়নের কিছুটা এই ব্যবহার নিয়ে কথা বলবো। যেমন আমরা রসায়ন কিন্তু অনেক কিছু ব্যবহার করি, যেমন সাবান বলো, ডিটারজেন্ট বলো, তারপরে যত সিমেন্ট ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, যত কিছু আছে সব ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কি রসায়নেরই। তো আমরা আজকে সাবান, ডিটারজেন্ট, ডেটল, তারপরে ঔষধ, যে ঔষধ প্রস্তুত করা হয়, তো এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব এবং কিভাবে এগুলোর প্রয়োগ করা যায় সেগুলো আমরা দেখব। তো ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও। আর যারা 9, 10 অথবা যে কোনো যারা বিজ্ঞানকে পছন্দ করে তারা সবাই কিন্তু এই ক্লাসটা ভালোভাবে দেখতে পারে। তো আসো আমরা প্রথমে শুরু করব সাবান দিয়ে। তো এখানে আমাদের প্রথম কাজটা হবে সাবান। দেখো সাবান কাকে বলে? আমরা জানি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে কি বলে? সাবান বলে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এটার নামই কি? সাবান, ঠিক আছে? তো এইখানে আমি যদি বলি সাবান, সাবানের সংকেতটা আমরা যদি বলি C17H35 COO, এটা বলা হয়, এটার নাম হলো সাবান। এইখানে আমরা C17 আর H35 কেন দিলাম? আমরা এখানে চাইলে কিন্তু কার্বন সংখ্যা আমরা জানি কি 12 থেকে শুরু করে 17 পর্যন্ত, বা আরো 18, 19 এরকমের মধ্যে যদি বড় কার্বন সিকল বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক দেই তাহলেই কিন্তু হবে। এখানে যে 17, 35 এটা যে একেবারে এক্স্যাক্টলি এরকম কোনো বাধাবাদ নাই, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবা। তো এইখানে আমরা যদি বলি সাবান প্রস্তুতের জন্য, দেখো তাহলে প্রথমে কি কি লাগে? আমরা জানি সাবান প্রস্তুতের জন্য প্রথমে লাগে তেল বা চর্বি। এই তেল বা চর্বির সাথে যদি কি যুক্ত করা হয়? ক্ষার। কি যুক্ত করা হয়? ক্ষার। তখন কি সৃষ্টি হয়? সাবান প্লাস গ্লিসারিন। আমরা বিক্রিয়ায় একটু পরে যাইতেছি, আমরা শুধুমাত্র একটু বাংলা কথা একটু বলি কিভাবে সাবানটা প্রস্তুত করা হয়। দেখো তেল বা চর্বি এর সাথে যদি ক্ষার যুক্ত করি তাহলে কি সৃষ্টি হবে? সাবান আর কি গ্লিসারিন, এই দুটো সৃষ্টি হবে। এই গ্লিসারিনটা কিন্তু ওই যে আমাদের ত্বক পাটে তখন কিন্তু আমরা এই গ্লিসারিনটা ইউজ করি। তো আসো এই তেল বা চর্বি কি, আমরা একেবারে বাস্তব এক্সপেরিমেন্টে তোমাদেরকে সাবান বানানো শিখাই। যদি তোমরা বাসায় বলতে একটু একটা উপাদান শুধু বেশি লাগবে, যেটা আমাদের নাই বাসায়, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি নিবা? ফার্স্টে পানি তো অবশ্যই লাগবে। যদি ধরো 30 মিলিলিটার পানি নেই আর ধর 15 মিলিলিটার আমরা কি নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তো পানির সাথে প্রথমে কি করতে হবে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ঢেলে দিতে হবে। খেয়াল রাখবা এই পানির সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন কিন্তু তাপ উৎপন্ন হবে। একটা বিকারের মধ্যে, কাঁচের বিকারের মধ্যে আমরা কি করলাম? ছিল পানি, পানির সাথে কি ঢেলে দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিলাম। আর যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম তখন এইখানে আইসা একটু গরম হইলো, এই গরম হলে তখন এইটাকে একটু কিছুক্ষণ আমরা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো যখন একটু ঠান্ডা হইলো তখন আইসা তুমি যে কোনো তেল ইউজ করতে পারো, তবে এটার জন্য নারিকেল তেলটা এখানে একটু বেটার হয়। এই নারিকেল তেল, ধরো নারিকেল তেল আছে 100 গ্রাম বা 200 গ্রাম, এই নারিকেল তেলের ভিতরে যদি এই দ্রবণটা এখন আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি পানি, এই দ্রবণটা নারিকেল তেলের ভিতরে আমরা দিলাম, দেওয়ার পরে যদি ঝাঁকানোর পরে এইটা যখন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে দেখবো যে জমাট বেঁধে যাবে, আর তখন এটা কি হবে? সাবান সৃষ্টি হবে। এটা একেবারে আমাদের বাড়িতে বা সাধারণ এক্সপেরিমেন্টের সাবান। তো এইভাবেই কিন্তু আসলে যে ফ্যাক্টরিতে সাবানগুলো বানানো হয়, ফ্যাক্টরিতে খাসকাটা ভিতরে দেওয়া হয়, তখন এই সাবানগুলো কেটে প্যাকেট করা হয়, ঠিক আছে? তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছে। এইবার আমরা সাবানের বিক্রিয়ায় যাই, যে সাবানটা আসলে বিক্রিয়া করে সৃষ্টি হয়। শুধু এইটা মুখস্থ রাখবা, তেল বা চর্বি এর সাথে আমরা কি দিই? ক্ষার দিই, তখনই কি সাবান প্লাস কি গ্লিসারিন সৃষ্টি হয়, ঠিক আছে? তো এখানে হ্যাঁ, কারা আসো তোমরা সবাই একটু আমার কমেন্টে জানাও। এবার দেখো তেল বা চর্বি, আমাদের তেল বা চর্বির সংকেতটা বলি, আমরা জানি কি বলতো? CH2 COO, দেখো CH2COO, এইটার একটা কি
এবার আমাকে তোমরা একটু জানাও এটা, এই যে সংকেতটা আর সি ডাবল ও আর, এটা কিন্তু এরকম একটা সংকেত, তাই না? এই সংকেতটা কি? এক এস্টার, দুই অ্যালকোহল। আমাকে কমেন্টে একটু জানার চেষ্টা করো যে এই যে আর সি ডাবল আর এই জিনিসটা কি এস্টার নাকি অ্যালকোহল? সবাই কমেন্ট বক্সে জানাও। আর এখানে তোমরা হ্যাঁ ক্লাসটাকে শেয়ার করে দাও। আচ্ছা, এইবার আমরা বলি তাহলে এটা কি একটা তেল অথবা চর্বি সংকেত। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, দেখো এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, এখানে একটা কেন? খেয়াল রাখবা, এই আমরা জানি কার্বনের যোজনী কত? 4, এবং কার্বনের হাত হতে হবে কয়টা? 4টা। তো কার্বনের 4টা হাত তুমি দেখো, এখানে কার্বনের সাথে একটা হাত একটা হাত, তাহলে কয়টা হইলো? 2টা, আর 2টা হাইড্রোজেন, তাহলে কয়টা? 4টা। এই কারণে দেখো তুমি দেখো 1 2 3 তিনটা হাত আর একটা হাইড্রোজেনের জন্য। খেয়াল রাখবে এখানে কিন্তু 2টা হাইড্রোজেন দিলে কিন্তু ভুল হবে। তাহলে তেল বা চর্বির সাথে কি যুক্ত হবে? ক্ষার। ক্ষারে আমরা কি দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ঘটনাটা কি ঘটবে একটু মনোযোগ সহকারে বুঝো। এই এতটুকু দেখো, একটু সবাই দেখলে বুঝবা। এতটুকু দেখো, এই সি ডাবল আর, এখানে 3টা সি ডাবল আর, এখানে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এই 3টা সি ডাবল আর এই 3 মোল সোডিয়ামকে কি নিয়ে যাবে? তখন দেখো 3 মোল সোডিয়াম 3টা সি ডাবল আর কে নিলে কি হবে বলো তো? আর সি ডাবল এন। এটা দেখা যায় কিনা একটু আমাকে জানো সবাই। দেখো প্লাস, দেখো 3 মোল, তো দেখো এই দেখো এই সি ডাবল আর, এই দেখো এই সি ডাবল আর আর এই 3টা এন একসাথে যুক্ত হয়ে কি হলো? দেখো আর সি ডাবল আর এই এন, এটা হলো। এবং সাথে আর কি আছে দেখো তো, উপজাত হিসেবে কি পাওয়া যায়? দেখো এটা একটু দেখো। এখন বাদ আছে কি? এই 3টা ওএইচ আর এই জিনিসটা, দেখো এই জিনিসটা কিভাবে বসে যাবে? এই CH2, এখন বাদ আছে এইগুলা CH2 CH2 CH2, দেখো এগুলা আছে, আর এই যে হাতগুলো আছে, আর এখানে 3টা ওএইচ কিন্তু এখনো যুক্ত হয় না কার সাথে? 3টা ওএইচ, এই ওএইচ, এই ওএইচ আর এই ওএইচ। আর এটার নাম কি বলতো? গ্লিসারিন। এই গ্লিসারিনটা আমরা কি পেলাম? উপজাত হিসেবে পেলাম। আর এটা কি? সাবান। তাহলে এই সাবান, এই আর এর মান কত? এখানে খেয়াল রাখবা, এই আর এর মান লিখে দিবা। আর হলো 12 থেকে 17 কার্বন বিশিষ্ট একটা কি অ্যালকাইল মূলক। 12 থেকে 17 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক। তো তোমাদের বইতে এরকম থাকতে পারে যে এখানে এই আর এর বদলে কি থাকে? ডাইরেক্ট C17H35 সেটা দেওয়া থাকে। দেখো এতটুকু সবাই বুঝছো আশা করি। এটা আমি আবার একটু বুঝাইছি আমাদের বিক্রিয়াটা। এখানে এটা হলো কি এস্টার, CH2CRR, CR, CH2CRR। এটা সব যখন আমরা 3 মোল কি দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তখন এখানে এসে একটা কি করলো? এই N এর সাথে CRR গুলো দেখো যুক্ত হলো। দেখো এখানে 3টা CRR আর 3টা Na, তাহলে কি হলো? আর CNA। তো প্লাস দেখো এখন কিন্তু এতটুকু শেষ আছে কি? দেখো তো CH2 CH2, তাহলে ওএইচ কয়টা আছে এখানে? 3টা ওএইচ, তাহলে 3টা ওএইচ 3টার সাথে যুক্ত হলো, তাহলে এটা হলো সাবান, এটা হলো গ্লিসারিন। তো তোমাদের বইয়ে মানে যাদের বইয়ে একটু আপার লেভেলের যারা আছে তাদের বইয়ে মাঝে মাঝে এই ব্যাপারটা থাকে, এই আর এর বদলে ডাইরেক্ট কি দেওয়া থাকে? সংকেতটা দেওয়া থাকে। ধরো এই আর এর বদলে যেটা দেওয়া থাকে, ধরো C17H35, মানে অ্যালকাইল মূলকটা C17H35, ওই CnH12+1। খেয়াল রাখবা C17H35 কি হবে? আমাদের অ্যালকাইল মূলকের সংকেত কি? CnH12+1। যদি কার্বন হয় 17টা, তাহলে হাইড্রোজেন কয়টা দেখো তো? এই দেখো 17 দুগুণে 34 আর 1 কত? 35। যদি দিতাম 15টা, তাহলে কি হতো? এখানে H কত হইতো? 30 30 এর 1 31। এখানে C15 H31 দিলেও কিন্তু হবে। আবার এখানে দিলাম কি? C17H35। তাহলে দেখো এইখানে আলটিমেটলি সেম কাহিনী শুধু ঘটবে। এখানে আর এর জায়গায় কি হবে? এই C17H35 হবে 3 গুণ। তাহলে এটা কি? সাবান। তো খেয়াল রাখবা, যদি তুমি আর দাও তাহলে এটা নিচে দিয়ে লিখে দিবা। আর এর মানটা হলো কি? 12 থেকে 17 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? আর এখানে যদি তুমি আর এর মান না লেখো তাহলে এই অ্যানসারটা কিন্তু এস্টার। আমি কারো অ্যানসার পাইতেছি না। সবাই কি ক্লাস কি বুঝতে পারতেছো নাকি? তোমরা সবাই ক্লাসটাকে শেয়ার করো, ক্লাসটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আচ্ছা, এইবার আমরা যদি দেখি তাহলে এইটা হলো কি আমাদের বলতো সাবান প্রস্তুতি। তো এই সাবান তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তো সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে? সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে? আমরা জানি সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে। আমাদের গায়ে বা শার্টে বা আমাদের এখানে ময়লা লাগে কিভাবে? আমরা জানি যে এই ময়লাগুলো লাগার মূল কারণ হলো এখানে কি আছে? তেল যুক্ত আছে। কি আছে? তেল।
তাহলে তেল যুক্ত থাকার কারণে এখানে কিন্তু তেলের সাথে ময়লাগুলো এসে কি হয়, যুক্ত হয়। তো সাবানের কাজটা শুধু কি করে, তেলগুলোরে সরিয়ে দেওয়া, সে তেলগুলোরে সরিয়ে দেয় আর তখন কিন্তু ময়লাটা পরিষ্কার হয়। আচ্ছা, আমি যদি সাবানের সংকেতটা একটু দেখি, এই জায়গাটা সাবানের সংকেত। সাবানের কিন্তু দুইটা প্রান্ত থাকে, দেখো আমি যদি এইটা লেখার চেষ্টা করি, C17H35C আর এখানে কি Na। দেখো একটা কিন্তু জৈব যৌগ আর একটা কি অজৈব প্রান্ত। দেখো আমি যদি এখানে ভাগ করে দেব C17H35C আর Na, দেখো এটা কিন্তু প্লাস, এটা কিন্তু কি মাইনাস। তাহলে একটা হলো কি জৈব আর একটা হলো কি অজৈব। তাহলে বোঝা গেল কি যে একটা হলো হাইড্রোফিলিক আর একটা হলো হাইড্রোফোবিক। দেখো সাধারণত কিন্তু দুইটা প্রান্ত থাকে, তো এইটাকে ভাগ করাই হবে। দেখো এইভাবে যদি আমি ভাগ করি, যদি এভাবে ভাগ করে, একটা হলো কি হাইড্রোফিলিক আর একটা হলো কি হাইড্রোফোবিক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পড়া, যে পরীক্ষা প্রশ্ন আসলো যে সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে, হাইড্রোফোবিক। দেখো শুধুমাত্র এইটার অ্যানসার একটু দাও, হাইড্রোফিলিক মানে কি। দেখো আমি এখানে একটা প্রশ্নটা দিতেছি, আচ্ছা এটা আশা করি বুঝতে পারছো, এটা আমি লিখে দিই। দেখো এখানে যদি বলি হাইড্রোফিলিক, দেখো আমি একটু আবার জিনিসটাকে একটু আবার সুন্দরভাবে লিখি। দেখো আমাদের কটা প্রান্ত আমরা জানি, দুইটা প্রান্ত। তাহলে দুইটা প্রান্ত হলে একটা প্রান্ত নাম হলো হাইড্রোফিলিক আর একটা হলো কি হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক। এবার আমাকে বলতে হবে যে হাইড্রোফিলিক মানে কি। আমি দুইটা অপশন সবাই দিতেছি। দেখো এইটা গ্লিসারিন, এটা তো জানো সবাই, দুইটা অপশন সবাইকে দিতেছে। হাইড্রোফিলিক, দেখো আমরা জানি হাইড্রোফিলিক মানে তেল। দেখো হাইড্রোফিলিক মানে কি সেটা একটু বলো, তেল আকর্ষী নাকি পানি আকর্ষী? আমাকে এই অ্যানসারটা সবাই কমেন্ট বক্সে দাও, তারা দেবে। এই হাইড্রোফিলিক মানে কি, তেল আকর্ষী নাকি পানি আকর্ষী? সবাই কমেন্ট বক্সে অ্যানসারটা দাও। সবাই কমেন্ট বক্সে আমাকে অ্যানসারটা দাও। আচ্ছা এবার আমি যদি বলি, দেখো তাহলে আমরা জানি হাইড্রোফিলিক, শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবা, ফিলিক এর অর্থ হলো কি বলতো, হাইড্রোফিলিক বললে এটা হলো পানি আকর্ষী। আর এই জিনিসটা দেখো ফিলিয়া, ফিলিয়া ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তো এই ফিলিয়া অর্থ কি, ভালোবাসা, মানে পানির প্রতি। দেখো হাইড্রো মানে পানির প্রতি যে ভালোবাসা, তাহলে বোঝা গেল কি হাইড্রোফিলিক মানে কি পানি আকর্ষী, হাইড্রোফিলিক মানে বলতো তেল চর্বি আকর্ষী। তাহলে তোমরা সবাই এতক্ষণ বুঝতে পারছো যে কোন প্রান্তটা পানি আকর্ষী। তাহলে কি ধরো সোডিয়াম প্রান্তটা পানি আকর্ষী আর এটা কি পানি বিকর্ষী। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে, ধরো যখনই আমরা একটা শার্ট বা একটা প্যান্ট বা যেটাই পানিতে দ্রবীভূত করি, এই সাবান সহ বা ডিটারজেন্ট সহ, ঠিক আছে, তো সেটা কি করে, এই লেস মানে যেই প্রান্তটা, দেখো আমরা জানি কি তেল চর্বি যে আকর্ষণ করে, সে কি করে, আচ্ছা তেল চর্বিটারে আক্রমণ করে। তখন তেল চর্বি যখন আক্রমণ করে, তখন এই তেল চর্বিটাকে সে যখন আলোড়িত করা হয়, তখন তার সাথে নিয়ে আসে এবং সাথে সাথে সে একটা এরকম ধরো এই ময়লাটাকে আয়না ধরো এরকম একটা প্রান্ত সৃষ্টি করে, এই এই লেজের মতো আয়সা এই ময়লাটাকে ধরে ফেলে এবং এবং আস্তে যখন তুমি আশ্রাও বা আলোড়িত করো, তখন কিন্তু এটা কি ময়লাটা সহজেই সরে যায়, তখন সাবানটা ময়লাটা নিয়ে কি চলে যায়। আর এইভাবেই কিন্তু যখন তেলটা দূরীভূত হয়, তখন কিন্তু এই আমাদের কাপড়টা কি হয়, পরিষ্কার হয়। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা বুঝলাম যে সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে। তো এইখানে আরেকটা জিনিস আমরা যদি বোঝার চেষ্টা করি যে সাবান ময়লা পরিষ্কার করে এবং ডিটারজেন্টের বিক্রিয়া সাবানের বিক্রিয়া প্রায় সেম, শুধুমাত্র একটু খেয়াল রাখলেই হয়। তো এইখানে আসো আমরা একটা জিনিস শিখছিলাম যে গ্লিসারিন। তো গ্লিসারিনের সংকেতটা আমরা একটু দেখার চেষ্টা করি, আশা করি এতটুকু সব বুঝতে পারছো। দেখো বোমা বানানোর কাজে একটা জিনিস ব্যবহৃত হয়, সেই জিনিসটা আমরা কিন্তু জানি। তো এখানে আমি বলি এই
একটু আগে পড়ানো হয়েছে। দেখো এই গ্লিসারিন, এটার নাম কি বলতো? গ্লিসারিন। দেখো আমরা জানি গ্লিসারিনের সাথে এমন একটা জিনিস যদি আমরা দেই তাহলে সেটা বোমা বানানোর কাজে ব্যবহৃত হয়। কেউ কি বলতে পারবা যে জিনিসটা কি? দেখি তো কমেন্ট বক্সে কেউ জানাতে পারো কিনা। যদি আমরা এই গ্লিসারিনকে কি করি, আমরা নাইট্রেশন করি, খেয়াল রাখো গ্লিসারিনকে কি করি, নাইট্রেশন করি, তখন এইটা যা সৃষ্টি হয়, দেখো আমরা জানি নাইট্রিক অ্যাসিড কি লিখতে পারি, OH NO2 এভাবে লিখতে পারি, কি OH NO2 এভাবে লেখা যায়। তো এইখানে বোঝার চেষ্টা করো, এইখানে এসে কাহিনীটা ঘটবো কি, একটু আমি যদি বিক্রিয়াটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করি। দেখো এই হাইড্রোজেন এই OH অথবা এই OH এই হাইড্রোজেনকে নিয়ে যাবে। দেখো এখানে তিনটা সেম কাহিনী করবে। দেখো এই OH-টা, দেখো এই OH-টাই হাইড্রোজেনকে নিবে, এই OH-টাই হাইড্রোজেনকে নিবে। তো আলটিমেটলি কি ঘটনা ঘটলো দেখো, 3 মোল পানি হয়ে গেল না? তাহলে এখানে হলো কি 3 মোল পানি। আমি আবার বুঝাই ব্যাপারটা, দেখো আমরা একটু সুন্দর হবে। এইখানের এই OH-টা, দেখো এইখানের এই হাইড্রোজেন এখান থেকে একটা করে OH নিয়ে যাবে। দেখো এই হাইড্রোজেন একটা করে OH নিয়ে যাবে, হাইড্রোজেনটা একটা করে OH নিয়ে গেল। তো এখান থেকে এই হাইড্রোজেন একটা করে OH নিয়ে, তিনটা হাইড্রোজেন তিনটা OH নিয়ে কি হয়ে গেল, 3 মোল পানি হলো। আর এখানে সাথে রইলো কি, দেখো এখানে সাথে, দেখো এগুলো তো ঠিকঠাক আছে। দেখো এখানে CH2 CH CH2, দেখো সাথে কি আছে, এই NO2টা, এই যে ONO2 এতটুকু আছে, তাহলে ONO2 ONO2। তো এই যে এই জিনিসটা হলো নাইট্রোগ্লিসারিন। খেয়াল রাখবা নাইট্রোগ্লিসারিন। মাঝে মাঝে প্রশ্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, তো একটু খেয়াল রাখবা। তো নাইট্রোগ্লিসারিন কি কাজে ব্যবহার করা হয় খেয়াল রাখবা। আলফ্রেড নোবেল এই জিনিসগুলো দ্বারা, যেমন এই আগ্নেয়গিরি থেকে যে বোমা বা আগ্নেয়গিরি সৃষ্টি করার জন্য এটা ব্যবহার করছে। তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বড় করেই লিখতেছি। আচ্ছা তাহলে এখানে এটা কি নাইট্রোগ্লিসারিন সৃষ্টি হয় আমরা দেখলাম। এইবার আমরা যদি পরের টপিকসে যাই, এখানে দেখো আমরা এখন শিখবো কি, দেখো প্যারাসিটামল প্রস্তুতি। দেখো আমরা দুটো জিনিস একসাথে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। একটা হলো কি অ্যাসপিরিন, আর একটা হলো কি প্যারাসিটামল। দেখো একটা হলো অ্যাসপিরিন, একটা হলো কি প্যারাসিটামল। তাহলে এই অ্যাসপিরিন আর প্যারাসিটামল এই দুইটা সংকেতের ভিতরে আমাদের একটু গোল করে রাখতে পারে। সবাই অ্যাসপিরিন আর প্যারাসিটামলের মধ্যে পার্থক্যটা বুঝো। খেয়াল রাখবে এই দুইটাই কিন্তু জ্বর ও ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়। জ্বর ও ব্যথানাশকের ভিতরে এই দুইটা ওষুধ ব্যবহার করা হয়। তো এই দুটো কিভাবে প্রস্তুত করা যায় এটা আমরা শিখবো। এর আগে আমরা দুটো সংকেত শিখি, এই দুটো সংকেত নিয়ে সবাই পেছ লাগে। খেয়াল রাখবা অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের মধ্যে দুইটার ভিতরে একটা করে কি আছে, বেনজিন আছে। দেখো আমি যেভাবে শিখাই সেভাবে একটু শিখো। দেখো এখানে অ্যাসপিরিন এর ভিতরে কিন্তু প্যারা কোনো কথা নাই। প্যারা কোনো কথা আছে নাই, আমরা কিন্তু অবস্থান জানি, বোঝার চেষ্টা করো। এই বেনজিনের এই এটার সাপেক্ষে আমরা জানি এই দুটো অবস্থানকে বলা হয় কি অর্থ, এই দুটো অবস্থানকে বলা হয় কি মেটা, আর এই অবস্থানকে কি বলা হয় প্যারা। দেখো প্যারাসিটামলের ভিতরে প্যারা কথা থাকার কারণে এখানে প্যারা অবস্থানে কিছু না কিছু যুক্ত হবে। খেয়াল রাখবা প্যারাসিটামলের ভিতরে প্যারা অবস্থানে কি যুক্ত হয়, ওই যুক্ত হয়। দেখো তাহলে এতটুকু বুঝলাম প্যারা অবস্থানে কিছু যুক্ত হবে, এখানে প্যারা অবস্থানে কিছু নাই। এইটা দেখো একটা পার্থক্য। এবং এইখানে সবাই যুক্ত হবে, এইখানে এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখো এইখানে আইসা খেয়াল রাখবা অ্যাসপিরিনের বেলায় এখানে কি যুক্ত হয়, দেখো একটা অ্যাসিড মূলক। দেখো এস দিয়ে বুঝতে পারো এখানে একটা অ্যাসিড থাকবে, এস দিয়ে বুঝতে পারো একটা অ্যাসিড থাকবে। আর এইখানে অ্যাসপিরিনের বেলায় এই জায়গাটা একটা কি থাকবে বলতো, ও।
অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি CO CH3 বা ডাইরেক্ট লেখা OCO CH3। তাইলে এই যে আমরা যেই যৌগটা লিখলাম এই যৌগটার নাম কি বলতো অ্যাসপিরিন। খেয়াল রাখবা অ্যাসপিরিন। এবার আমরা যদি এটা বেলায় বলি, খেয়াল রাখবা প্যারাসিটামল, এটার বেলা শুধুমাত্র এই NH টা বেশি আর এখানে যা আছে তাই। হ্যাঁ, আশা করি ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এইটা, হ্যাঁ সবকিছু ঠিক আছে এবার। আচ্ছা, যদি আমরা দেখি একটু সামনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাসপিরিন আর একটু সামনে নিয়ে আসে, ক্লোজ, এই পাশটা না দেখা যায়, শুধু ক্লোজ করো। আচ্ছা, এবার অ্যাসপিরিন এর প্রস্তুতিটা আমরা যদি দেখি, অনেকটা ক্লোজ করে দেব। খেয়াল রাখবা। আচ্ছা, এইবার যদি বলি অ্যাসপিরিন প্রস্তুতি দেখো, বেনজিন, দেখো আমরা জানি এই যে বেনজিনের এই মাথায় OH আর এই মাথায় যদি COOH দেই, আমরা জানি এই যৌগটার নাম কি বলতে পারবা? স্যালিসাইলিক অ্যাসিড। এর নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। দেখো এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমরা কি দেই, CH3CO2O, দেখো সরি এখানে দেখো এই যৌগটার নাম বলো তো কি? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। খেয়াল রাখবা CH3CO2O, এখানে যদি আমি দেই তাহলে এই যৌগটার নাম কি বলতে পারবা? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তো এই যৌগটা দেখো স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমি এই যৌগটা দেই তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে একটু সবাই বোঝার চেষ্টা করো। এখানে আইসা দেখো এই সি ডাবলের যা আছে তাই থাকলো, কিন্তু এইখানে আইসা এইটা কি ঘটনা ঘটে দেখো, এই হাইড্রোজেন, দেখো এই হাইড্রোজেন এখানে একটা OH নিয়ে পানি, এবং এইখানে আইসা দেখো এই CH3CO, এই CH3CO সরাসরি এসে কি হাইড্রোজেনকে সরিয়ে দিবে, হাইড্রোজেনকে সরিয়ে সরাসরি কি এখানে CH3COটা বসে যাবে। তাহলে এখানে O ছিল আর এই যে CH3CO মানে কি CO CH3 এখানে বসে গেল, এবং এটার নামই কি অ্যাসপিরিন। এবং সাথে থেকে গেল কি বুঝার চেষ্টা করো, হাইড্রোজেন এবং CH3C এখানে একটা O, তাহলে কি CH3COH মানে ইথানোয়িক অ্যাসিড। আমি যদি এখানে একটু বড় করে লিখি CH3COOH। আশা করি অ্যাসপিরিনের বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো। আমি আরেকবার এই বিক্রিয়াটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো এটার নাম বলো তো স্যালিসাইলিক অ্যাসিড। তোমার যদি স্যালিসাইলিক, আমি আর একটু ক্লিয়ার করে দিব তোমাদেরকে, সমস্যা নাই। তোমাদের যদি স্যালিসাইলিক অ্যাসিড কোনো কিছু থেকে প্রস্তুত করতে না বলে, তোমরা যদি বলে অ্যাসপিরিন প্রস্তুত করো, তখন তুমি এখান থেকে শেষ করলে হবে। কিন্তু তোমার যদি একটু বাধ্যবাধকতা দিয়ে দেয়, যদি বলে ফেনল থেকে প্রস্তুত করো, তখন কিন্তু ফেনল থেকে আগে এটা আনা লাগবে। আমি কিন্তু সেটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিতেছি, এটা বোঝানোর পরে। দেখো যদি বলে, যদি কিছু না বলে শুধু অ্যাসপিরিন প্রস্তুত করতে বলে, ধরো তোমার এখানে বলে দিল জ্বর ও ব্যথা নিবারক হিসেবে ব্যবহৃত ওষুধটির প্রস্তুতি ব্যাখ্যা করো, তখন তোমার কিছু বললো না। আর যদি ডাইরেক্ট তোমার বলে যে প্যানল থেকে দেখাও, স্যালিসাইলিক অ্যাসিড থেকে না, তখন কিন্তু তুমি আগের পার্টটা করে তারপরে এই পার্টটা করবা। সেটা আমরা একটু এখানে দেখাবো। আচ্ছা, এবার দেখি আমি বিক্রিয়াটা একটু বুঝাই আগে। এটার নাম স্যালিসাইলিক অ্যাসিড, তাই না? এটার সাথে যদি ইথানোয়িক অ্যানহাইড্রাইড দেই, ঘটনাটা ঘটলো কি দেখো, এইখানের এটা কিছু হবে, এটা যা আছে তাই থাকবে। এইখানের হাইড্রোজেনটা সরে এখান থেকে CH3COটা এসে এখানে বসবে। এটা কিন্তু গঠনটা এরকম দেখো, ও দুই পাশে এখানে COCH3 আর এইখানে একটা কি COCH3, এটা আসলে কিন্তু এরকম গঠন। তো এই এক পাশে COCH3টা এসে কি এই হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেনটা কই চলে আসলো, এখানে চলে আসলো। দেখো একেবারে সহজ, এবার বোঝা যায়। কিন্তু আমি যদি আর কি সহজ করে ব্যাপারটা লিখি, দেখো এই যৌগটা কিরকম ভাবে আছে, দেখো এখানে O আর এখানে কি আছে COCH3 আর এখানে আছে COCH3। একটু বুঝো মনোযোগ সহকারে। এখানে কি ঘটনা ঘটলো, এই হাইড্রোজেনটা এই COCH3 এর সাথে আইসা পড়লো। দেখো
যদি আমরা উল্টিয়ে বলি আবার কথাটা, দেখো এই হাইড্রোজেনটা সরে, দেখো এই হাইড্রোজেনটা কার সাথে চলে আসলে এটার সাথে চলে আসবে, দেখো তাহলে CH3COH এটা হয়ে গেল। আর আছে কি এখন বাকি, দেখো তো CH3CO, এই CH3COটা এই যে হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, দেখো এই যে CH3COটা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে। কথাটা আবার বলি, দেখো এইটাকে যদি আমরা এখানে অ্যানহাইড্রেটকে বাংলা লিখি, মাঝখানে কি থাকে আবার দেখাই, দেখো ও আর এখানে কি COCH3 আর এখান থেকে কি COCH3, তাহলে কি হলো দেখো তো এই হাইড্রোজেনটা কার সাথে চলে আসলো, এর সাথে চলে আসলো। দেখো আমরা বুঝতে পারি যে এই হাইড্রোজেনটা, দেখো এই হাইড্রোজেনটা কার সাথে আসলো, এই COCH3 এর সাথে আসলো। আর বাকি আছে কি, দেখো হাইড্রোজেনটা এটার সাথে আসার কারণে কি হইছে, CH3COOH, তাহলে দেখো CH3COOH, তাহলে এটা নাম কি ইথানোয়িক অ্যাসিড, তাই না, এটা ইথানোয়িক অ্যাসিড। তাহলে এইটা আসলো। আর এখন বাদ আছে কি, দেখো তো CH3CO, এসিটাইল গুলো, এই CH3COটা এই হাইড্রোজেনের জায়গায় বসে, দেখো এই হাইড্রোজেনের জায়গায় কি এখন বসছে COCH3, এটার নামে কি অ্যাসপিরিন। আসো যদি এখানে এইটা দেখো স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি স্যালিসাইলিক থেকে না বলে প্যানল থেকে বলে, তবে আমরা কি করব সেটা একটু দেখাই। দেখো প্যানল থেকে বললে আমরা যদি বলি এখানে, হ্যাঁ যদি একটু মুছে দিই, মুছে একটু বুঝাই, দেখো এই পাশটা এটা আমি একটু রাখি তোমাদের বুঝার সাথে, মাথাটা একটু রাখলাম আর কি। হ্যাঁ দেখো এই স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতিটা যদি বলে ফেনল থেকে যদি বলে, দেখো তাহলে আমরা প্রথমে এটার নাম কি বলতো, ফেনল। ফেনলের সাথে যদি আমরা কি দিই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখো এইখানের একটা হাইড্রোজেন, দেখো সবগুলা বিক্রিয়ার ভিতরে কিন্তু একটা রিলেশন আছে এবং মজা আছে। অনেকে বিক্রিয়া দেখলে ভয় পায়, কিন্তু তুমি যদি একটু রিলেশনটা সম্পর্কটা ধরে 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 করতে পারো, ইজি ব্যাপার। এই হাইড্রোজেনের সাথে যদি এই ওএইচটা দেয় তখন কি হবে, পানি। আর এই এনএটা কি হাইড্রোজেনের জায়গায় বসবে, তাহলে এখানে হইলো কি, দেখো এরকম এখানে ONA, দেখো এই OH আর এই হাইড্রোজেন, দেখো OH আর হাইড্রোজেন মিললে কি হলো, পানি। আর এই অ্যানোডে এখানে চলে আসলো, তার নাম কি সোডিয়াম ফিনক্সাইড, তাই না, এর নাম কি সোডিয়াম ফিনক্সাইড। তো এইখানে আইসা আর পানি, তাহলে এটা আমরা না দিলাম। এইটার সাথে যদি আমরা কি দিই, কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলাম। কার্বন ডাই অক্সাইড দিলে এখানে ঘটনাটা ঘটবে কি একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে সোডিয়াম, কার্বন ডাই অক্সাইড মানে C দুইটা O, তাই না, এখানে তো হাইড্রোক্সিড আছে। দেখো এখানে এই বিক্রিয়াটা বুঝা কিন্তু অনেক, দেখো এই বিক্রিয়াটা বুঝলে কিন্তু অনেক মজা আছে। এই বিক্রিয়াটা দেখো, এটা কিন্তু তোমার এই যে বিক্রিয়াটা এখন শিখতেছি এটার নাম কিন্তু কোপ বিক্রিয়া, খেয়াল রাখবা এটা কি বিক্রিয়া, কোপ বিক্রিয়া। দেখো আমরা এখন শিখবো কি কোপ বিক্রিয়া, খেয়াল রাখবা। তো এই এখানে OH আর H মিললে কি হলো, পানি, পানি আকারে সে ঘুরে চলে গেল, সেটা কিন্তু। তো এখানে যে ফিনক্সাইড হলো, এই ফিনক্সাইডের সাথে আমরা কি দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম। দেখো তাহলে আমরা একটু আবার আলাদাভাবে বুঝি। দেখো এই ONA এটার সাথে আমরা কি দিলাম, কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়া কিন্তু একটু ক্রিটিক্যাল আছে ব্যাপারটা, এই বিক্রিয়াটা বোঝা কিন্তু একটু ক্রিটিক্যাল। দেখো এইখানে কি ঘটনা ঘটতেছে, আমরা জানি এই মাথায় প্রত্যেক মাথায় একটা করে কি আছে, হাইড্রোজেন আছে। দেখো প্রত্যেক মাথায় একটা করে কি আছে, হাইড্রোজেন আছে। আমি যদি বলি, দেখো এই হাইড্রোজেনটা কি ঘটনা ঘটতেছে, দেখো এই হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা কি হলো, এই মাথায় চলে আসলো, এই হাইড্রোজেনটা এর এই মাথায় চলে গেল, তখন এই মাথায় কি হয়ে গেল, OH, দেখছো। আর এখন এই মাথাটা কি খালি না, এখন এই সোডিয়াম অবশ্যই এই মাথায় আসবে এবং সোডিয়াম এই কার্বন ডাই অক্সাইড সহ কি চলে আসবে। কার্বন ডাই অক্সাইড মানে কি, দেখো C এখানে ছিল দুইটা, আর এই সোডিয়ামটাও কি সাথে আসলো, তাহলে কি সিটা হলো Na। তাহলে বুঝছো এরকম কি সোডিয়াম ইথানয়েট বা সোডিয়াম অক্সালেট। এইবার আমি যদি এবার একটু বলি, দেখো সোডিয়াম স্যালিসাইলেট, সরিটার নাম হলো সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট। এবার আমি এই বিক্রিয়াটা আবার বুঝাই, দেখো আমরা জানি এখানে ছিল কি ONA, সোডিয়াম ফিনক্সাইড। তো এইখানে আমরা জানি এই হাইড্রোজেন কিন্তু প্রত্যেকটা মাথায় কিন্তু কি আছে, তাই না, বেঞ্জিনের প্রত্যেক মাথায় হাইড্রোজেন আছে, এটা কি সবাই জানি আমরা। তো এখানে ধরে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। এই হাইড্রোজেনটা কই যুক্ত হলো, অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হলো, OH। এখন দেখো এই হাতটা খালি, সোডিয়াম কি এখানে থাকবে, সোডিয়াম আসবে কোথায়, এখানে। সোডিয়াম আসবে কোথায়, এখানে। সোডিয়াম যখন এখানে আসবে তখন এই কার্বন ডাই অক্সাইড সহ আসলো, তখন দেখো হাইড্রোজেন এখানে গেল, সোডিয়াম এখানে আসলো, C ডাবল ও আর এই এখানে কি হলো, Na। তাহলে এটার নাম কি সোডিয়াম স্যালিসাইলেট। এইটার সাথে যদি আমরা এখন কি দেই, পানি দেই বা জারিত করি, দেখো এই Cl দিয়ে যদি আমরা কি করি,
যদি আদ্র বিশ্লেষিত করি তাহলে ঘটনাটা এখানে কি ঘটবে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা একেবারে সহজ ঘটনা ঘটবে। এই HCl-টা আইসা এই সোডিয়াম আর এই ক্লোরিন সে দুইটা সম্পর্ক করবো, তাই না? এই সোডিয়াম আর ক্লোরিন সম্পর্ক করে সে আজীবন থেকেই। সোডিয়াম আর ক্লোরিন মিললে কি হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। আর এখানে থাকলো কি দেখো তো এই H-টা এখানে চলে আসলো। তাহলে আলটিমেটলি ঘটনা ঘটলো এরকম, দেখো এই OH তো যা আছে তা কোনো চেঞ্জ নাই। দেখো এই Cl আর এই Na মিললে কি হলো সোডিয়াম ক্লোরাইড, আর এই হাইড্রোজেনটা কি এই সোডিয়ামের জায়গায় এসে বসলো, তখন C+H। আর এটার নামে কি স্যালিসাইলিক অ্যাসিড। এবং আমরা জানি এই বিক্রিয়ার নাম কি বিক্রিয়া, কোষ বিক্রিয়া, তাই না? আমরা জানি যে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়ার নাম কোষ বিক্রিয়া। এর একটা অল্টারনেটিভ বিক্রিয়া আছে, তার নাম কি বিক্রিয়া বলতো রাইমার টাইমিং বিক্রিয়া। সেই ভাবে একটু দেখে নিলে তোমরা আশা করি এটা বুঝতে পারবা। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা অ্যাসপিরিন থেকে আমরা চলে যাব কোথায়, প্যারাসিটামলে। দেখো প্যারাসিটামল প্রস্তুতির জন্য আমরা জানি কোন থেকে আমরা করতে পারি, ফেনল থেকে করতে পারি বা এনিলিন থেকে করতে পারি, ঠিক আছে? আমরা প্যারাসিটামলটা করব কোথা থেকে, এনিলিন থেকে। তাহলে আমরা যদি এবার প্রস্তুত করব কি বলতো প্যারাসিটামল, এনিলিন। আচ্ছা, আমরা যদি এইটাকে এইভাবে একটু লেখার চেষ্টা করে দেব, আমরা বেনজিনটা যদি একটু উল্টিয়ে লিখি, এইখানে আমরা দিতে পারি OH আর এখানে NH2। এটার নাম কি বলতো ফিনাইল এনিলিন, ঠিক আছে? তো এইটার সাথে আমরা ওই যে আগের জিনিসই CH3CO2 এখানে C, এই জিনিসটা কিভাবে যেন আছে সবাই তো জানো, সেটা এইভাবে দেখো। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এটা হলো এই C এর সাথে এখানে CO, সরি এখানে O এর সাথে CO CH3 আর এখানে আবার কি CO CH3। এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, বা এটা যদি আরো সুন্দরভাবে লিখতে চাও এটা এইভাবে লেখা যায় CO CH3, এখানে কি CO CH3। দেখো একটা জিনিসের কয়টা রূপ, ঠিক আছে? তো এইখানে আমি যদি বলি তাহলে কাহিনীটা ঘটলো কি, আলটিমেটলি কাহিনীটা কি ঘটলো একটু বুঝার চেষ্টা করো। তাহলে সেম কাহিনী, এই ওয়েস্টটা যা আছে সেটা কি তাই থেকে যাবে। এটা যদি আমি এইভাবে লিখে দেব, বা তুমি চাইলে এটাকে এইভাবে সোজা করে লিখতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে লেখো। আসল কথা হলো তুমি বুঝলেই হলো। তাই এটা নিচে দিলাম, আর এইটাকে দেখো। আচ্ছা, এইটাকে আমরা একটু ভাঙতে পারি না? কেউ ভাঙতে পারি, একটু বোঝার চেষ্টা করো। আমি হাইড্রোজেন দুইটাকে দিয়ে এইভাবে দিই, তোরা একটা উপরে দিলাম একটা এইভাবে দিলাম, এটা আমার ইচ্ছা। এইবার এখানে কি গণনা করব, এই CO দেখো এই হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন সরে কার সাথে চলে আসবো, এর সাথে। দেখো কোথায় আগের মতো একেবারে সেম অ্যাসপিরিনের মতো কাহিনীটা করলো কি সেই দেখো। এইখানে এসে এই হাইড্রোজেনটা এর এই এতটুকু অংশের সাথে কি একটা সম্পর্ক হলো তার, সে এসে এই হাইড্রোজেন এসে এদের সাথে যুক্ত হয়ে গেল। তখন কি ঘটনা ঘটলো আগে এই ঘটনাটা দেখে দেখো। CH3 এই C এই দুইটা O আর এই হাইড্রোজেন এই অংশের সাথে এসে বন্ধন সৃষ্টি করলো। এ যখন এর সাথে চলে গেল, এই এর এ আবার কার সাথে আসলো, এর সাথে আসলো, মানে একটু মানে অল্টারনেটিভ হলো, ঠিক আছে? ধরো এর সাথে এর বিক্রিয়া ঘটলো, ধরো এর সাথে এর বিয়ে হইলো, ধরো এটা বাইটা বোন ছিল, বাই বোন ছিল, তো একসাথে অল্টারনেটিভ বিয়ে হয়েছে আর কি, এরকম বোঝার চেষ্টা করো। তাহলে এখানে হাইড্রোজেনটা আসলো কার কাছে, এর কাছে, আর CH3CO গেল কার কাছে, এর কাছে। এই তো ঘটনা। তাহলে এখানে NH ছিল, এই যে এই হাইড্রোজেন এই বাবাজির কাছে এসে কে বসলো, জায়গায় কে বসলো, এইটা CH3CO, বা আমরা লিখতে পারি CO CH3। আর এটার নাম বলতো প্যারাসিটামল, যেটা আমাদের এখন অনেক বেশি দরকারি, ঠিক আছে? তো আশা করি সবাই প্যারাসিটামলের বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো। এইবার আমরা প্যারাসিটামল বিক্রিয়াটা আবার একটু বুঝি। দেখো তোমাদের বিক্রিয়া মুখস্থ করা লাগবে না। বিক্রিয়া অনেকে বলে যে আমরা পারি না, মুখস্থ করা লাগে, যে কেমনে পারি এগুলা। কিন্তু দেখো আমি যদি যেভাবে বুঝাইতে হবে, একটু মাথায় নাও, ইজিলি পারবা। আবার বলতেছি দেখো, শুধুমাত্র এটাই মুখস্থ করার জিনিস, কি থেকে প্রস্তুত করা সম্ভব। এটাই লোকে বলতো ফিনাইল এনিলিন, ঠিক আছে? তো এখানে কি ফেনল এর সাথে একটা NH2 গ্রুপ যুক্ত আছে। এইখানে আসো, এইখানে ঘটনাটা ঘটে কি শুধুমাত্র এটার নাম বলতো ইথানোইক অ্যানহাইড্রাইড, তাই না? এটার নাম ইথানোইক অ্যানহাইড্রাইড, কারণ দুইটা কার্বন। এইবার দেখো এখানে এইটাকে যদি আমি একটু ভাঙা লিখে লেখা যায়, এই OO আর CH3CO দুইটা, দেখো এই CH3CO এবং এটা CH3CO। এখানে কোন কাহিনীটা করলো দেখো, এখানের হাইড্রোজেনটা এই পাশে এতটুকু অংশের সাথে কি করলো, আইসা বিক্রিয়া করলো। দেখো এই হাইড্রোজেন এতটুকু সাথে যুক্ত হয়ে কি ঘটনা ঘটে, দেখো CH3C দুইটা O আর এই হাইড্রোজেন নিয়ে সে হয়ে গেল কি এসি, ইথানোইক অ্যাসিড। আছে কে বাকি এখন এই লোক,
এই যখন এখানে চলে আসছে এই আর বসে থাকবো না, এও কার কাছে চলে আসছে, এর জায়গায় চলে আসছে, আইসা কি হয়ে গেল এইখানে দেখো COCH3 এই মাথায় এই NS এর মাথায় COCH3 টা এই যেটা এসে এখানে চলে আসলো এবং যেটা সৃষ্টি হলো তার নাম মূলত প্যারাসিটামল। আর এই প্যারাসিটামল কিন্তু আমরা খাই কি 2 বেলা, তাই না? যে কোনো রোগী হোক প্যারাসিটামল 2 বেলা খাইলে আমরা মুক্তি পেয়ে যাব। আচ্ছা যাই হোক, এইবার আশা করি সবাই দ্রুত বুঝতে পারছে। এবার আমরা শিখবো কি বলতো DDT। তোমরা নাম শুনে বুঝতে পারছো এটা মনে হয় কিরকম জানি হবে। দেখো এটা আসলে একটু অন্যরকম। DDT ব্যবহার করা হয় কি হিসাবে আমরা জানি যে বিভিন্ন ধরনের যে কীটনাশক জীবাণুনাশক আমরা ব্যবহার করি না, খেতে দেই, এই খেতে বা একটা ইয়েতে যে ব্যবহার করা হয় এরকম একটা অনেক গুরুত্বপূর্ণ কীটনাশক হলো DDT। তাহলে আমরা DDT বস্তুটি শিখবো। DDT বস্তুটি কিন্তু আসে পরীক্ষায় এবং DDT এর নামটা দেখতে এখন তোমরা কেউ হাটপাল করতে পারো, কিন্তু আসলে বুঝলে এটা একেবারেই সহজ। তো DDT এর নামটা কি? প্যারা আমি লিখি, আমি এভাবে নামটা বলি প্যারা ডাইক্লোরো ডাইপিনাইল ট্রাইক্লোরো ইথেন। এর সংক্ষিপ্ত নাম কি বলে? DDT বলে। দেখো এর নাম কি? প্যারা ডাইক্লোরো ডাইপিনাইল। দেখে যে ডাইক্লোরো ডাইপিনাইল এই ট্রাইক্লোরো ইথেনের সংক্ষিপ্ত নাম কি বলে? DDT বলে। ঠিক আছে, তো আমরা এই DDTটার প্রস্তুতি শিখবো। ঠিক আছে, তো এই DDT প্রস্তুত করার জন্য প্রথমে লাগে কি বলতো? ক্লোরোফিল। সেটা হলো কি আমরা জানি, একটু বড় করে লিখি দেখো Cl3C। দেখো এই যে এইটা এই Cl3CCl3CSO এটার নাম কি বলতো? ক্লোরোফিক্রিন। খেয়াল রাখবা এইটার সাথে আমাদের 2 মোল কি বিক্রিয়া করে? দেখো আমাদের 2 মোল এখানে ক্লোরোবেনজিন, 2 মোল ক্লোরোবেনজিন বিক্রিয়া করে এবং আমাদের যে জিনিসটা উৎপন্ন হয় এটার নামে কি? DDT বা প্যারা ডাইক্লোরো ডাইপিনাইল ট্রাইক্লোরো ইথেন। আসো এইটা এইভাবে তুমি যদি মুখস্থ করো তাহলে কোনো বেরু নাই আর তুমি বুঝবাও না। মুখস্থ করতে গেলে দেখবা আল্লাহু আকবার বলবা আর দেখবা যে নাই। এবার আসো আমি একটু টেকনিকটা শিখাই কেমনে এটা সহজে আমি বলতে পারি। আচ্ছা এটাকে আমরা একটু আগে সুন্দরভাবে একটু লেখার চেষ্টা করি। আচ্ছা এই কার্বনের সাথে 3টা ক্লোরিন সুন্দরভাবে দিতে পারি না? এভাবে দিই। কার্বনের সাথে এখানে কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন। দেখো দেখে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এই CH আমরা জানি CH ওটা আজীবন আমরা লিখছি এইভাবে, CH আর অক্সিজেন কি দুইটাই হবে, তাই না? এটা নিয়ে আর কোনো মতবাদ নাই আশা করি। প্লাস এবার কয়টা ক্লোরিন? এখানে 2টা ক্লোরিন। আমি যদি বলি এই 2টা ক্লোরিনকে আমি এভাবে লিখতে পারি। দেখো একটু আমি যদি ভাঙা লিখে দেখো এখানে একটা ক্লোরিন দিলাম হাইড্রোজেন, আমি যদি এখানে ধরো প্লাস 2টা ক্লোরিন। আচ্ছা এটা এইভাবেই রাখি, সমস্যা নেই, কারণ এখানে একটা হাইড্রোজেন সব জায়গায় হাইড্রোজেন করে দেওয়া যায়, সেটা নিয়ে কোনো মতবাদ নাই। ঘটনাটা ঘটবে কি দেখো, বোঝার চেষ্টা করো। এইখানে এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা আইসা এইগুলোর সাথে এসে বিক্রিয়া করবো এবং বিক্রিয়া করে কি সৃষ্টি করবো? পানি সৃষ্টি করবো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে কাহিনীটা ঘটাইবো কে এই অক্সিজেনের সাথে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন মিললে কি হবে? পানি হবে। তো দেখো আলটিমেটলি ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখি। এটা যা আছে তাই থাকবে। দেখো যদি দেখি এই কার্বন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন, দেখো এই পাঁচটা কিন্তু যা আছে তাই লিখলাম, অন্য কালার ব্যবহার করি। দেখো তাহলে এখানে যা আছে কি লিখলাম? তাই লিখলাম। এই কার্বনটা এর সাথে বুঝো কথাটা, এই ও আর এস এই দুইটা এখানে একটা হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন এখানে কয়টা? 2টা, তাই না? 2টা ক্লোরিনে 2টা হাইড্রোজেন নিয়ে কি হয়ে গেল? বাইকে উদাও হয়ে গেল। ঠিক আছে, তো এইখানে বা তুমি আমরা বুঝতে পারো যে এই অক্সিজেনের সাথে এখানে 2টা হাইড্রোজেন নিয়ে কি হয়ে গেল? পানি হয়ে গেল। আর এখানে এখন আছে কি দেখো তো, এই ক্লোরিনের উপর এই দেখো এই বেনজিনের উপরে ক্লোরিন 2টা আছে। দেখো তাহলে আমি দিয়ে দিতে পারি। দেখো এই বেনজিনের উপরে এখানে ক্লোরিন, এই বেনজিনের উপরে কি আছে? ক্লোরিন, আর এখানে একটা হাইড্রোজেন আছে। আর এটার নাম কি বলতো? DDT। এবার আমি যদি এইটাকে আর পাশে কি সৃষ্টি হচ্ছে? পানি। দেখো এটাকে আমি আবার বুঝাই, তোমাদের দেখতেই মনে হতে পারে বাপরে বাপ এটা কি বিক্রিয়া, একটু দেখো কিন্তু আসলে অনেক সহজ। আবার বলি এটার নাম কি বলতো? ক্লোরোফিক্রিন। এটা শুধু মুখস্থ রাখবে, কি CCl3CSO
এইটার সাথে আমরা জানি কি ঘটনা ঘটে দেখো তো CCl। দেখো এইখানে এই অক্সিজেনের সাথে এখানে দেখো হাইড্রোজেন এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হয় পানি। দেখো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের লগে যুক্ত হলে কি হবে পানি। আর এইখানে আইসা তো এখানে কিন্তু এইটা শেষ, এখানে কিন্তু হাত আছে, এখন আইসা দুইটা ক্লোরিন এই কার্বনের সাথে যুক্ত হইলো। দেখো এই কার্বনের সাথে যুক্ত হইলো, দেখো এই একটা ক্লোরোবেনজিন এই আরেকটা ক্লোরোবেনজিন, দুইটা আইসা কি হলো কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। ক্লোরোবেনজিন কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন চলে গেছে, মানে এখানে হাত খালি, দুইটা হাত আছে কার্বনের সাথে যুক্ত হইলো। এইবার আসো এর নাম কেন, এটা একেবারে সহজে বলতে পারবো। দেখো ক্লোরিন গুলো কোন অবস্থানে যুক্ত, দেখো তো প্যারা অবস্থানে, তাহলে প্যারা তাহলে ক্লোরিন কয়টা দুইটা, প্যারা ডাইক্লোরো, এতটুকু বললাম প্যারা ডাইক্লোরো। এবার ফিনাইল কয়টা দেখো তো, মানে বেনজিন কয়টা, বেনজিন কি বলা হয় ফিনাইল বলা হয় না, তাহলে এখানে ফিনাইল দুইটা, তাহলে কি প্যারা ডাইক্লোরো, দুইটা ক্লোরিন আর ডাইফিনাইল, ফিনাইল দুইটা তাহলে ডাইফিনাইল। আর ক্লোরিন কয়টা এখানে দেখো তো তিনটা ক্লোরিন, একটা দুইটা তিনটা, তাহলে তো বলা হয় কি ট্রাইক্লোরো। আর দেখো কার্বন কয়টা দেখো তো দুইটা কার্বন থাকার কারণে ইথেন। ঠিক আছে, তাহলে আমরা আবার বলি, দেখো প্যারা দেখো দুইটা প্যারা অবস্থানে ক্লোরিন, তাহলে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এর সংক্ষিপ্ত নাম কি বলে ডিডিটি বলে। আর এই ডিডিটি কিসে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এইবার আমরা যদি ব্লিচিং পাউডার প্রস্তুত করি, ঠিক আছে, এবার আমরা প্রস্তুত করবো কি বলতো ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার আমরা সবাই চিনি, এবং এই ব্লিচিং পাউডার নিয়ে কিন্তু আমরা কি করতে পারি জীবাণুনাশক ব্যবহার করতে পারি। আমি ব্লিচিং পাউডার দিয়ে কিভাবে তোমরা এই যে এখন করোনাকালীন সময় কিভাবে করা যায় সেটা আমি একটু শিখিয়ে দিই, খেয়াল রাখবা। আমরা কি করব, যদি 2 লিটার পানির বোতল নেই বা 2 লিটার বোতল নেই, 2 লিটার পানির সাথে ধরো 2 লিটার বা 1 লিটার পানি, এর সাথে আমরা কি দেব ব্লিচিং পাউডার দেব। ব্লিচিং পাউডার দিয়ে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা অনেকেই বুঝে না। অনেকে কি করে ব্লিচিং পাউডারটা সহ পানিটা তারপরে স্প্রে করে, কিন্তু সেটা কোনো লাভ নেই, এখানে কিন্তু আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। খেয়াল রাখবা 2 লিটার পানির সাথে ব্লিচিং পাউডার মিশানোর পর তখন এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে দেখবা যে ব্লিচিং পাউডারটার সাথে পানিটা দ্রবীভূত হবে এবং এই ব্লিচিং পাউডার নিচে পড়ে যাবে আর পানিটা উপরে উঠে আসবে। তখন এই পানিটা শুধুমাত্র এই পানিটা নিতে হবে এবং ওই পানিটা স্প্রে করলেই কিন্তু সেইটা আমাদের জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যাবে। যদি ব্লিচিং পাউডার সহ পানি নিয়ে তুমি স্প্রে করো তাহলে সেটা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে, এটা খেয়াল রাখবা কিভাবে জীবাণুনাশক ব্যবহার করা হয়। এবার আসো ব্লিচিং পাউডার প্রস্তুতি শিখে আসছে। আমরা এখন যে ব্লিচিং পাউডার কই থেকে প্রস্তুত হয়েছে তো জানতে ইচ্ছা করে আমাদের, যে ব্লিচিং পাউডার কই থেকে আসলো। ব্লিচিং পাউডার, এবার ব্লিচিং পাউডার প্রস্তুতির আগে আমরা একটু চুন নিয়ে কথা বলি, কারণ এই চুন থেকে কিন্তু ব্লিচিং পাউডার সৃষ্টি। আসো চুনের কথা বলতে গেলে আগে আসে চুন কই থেকে সৃষ্টি হয়। চুন আসে চুনা পাথর থেকে। অনেকে বলে যে চুন খাওয়া ঠিক না, আসলে কিন্তু রাইট, চুন আসলে খাওয়া ঠিক না। পানির সাথে বুড়ো মানুষ বা অনেকে চুন খায়, কিন্তু আসলে চুনটা কিন্তু আসলে চুনা পাথর থেকে। এই চুনা পাথরগুলা এগুলা পাওয়া যায় প্রাকৃতিক ভাবে। এই চুনা পাথর ট্রাক ভরে নিয়ে আসা হয়। এই চুনা পাথরের সংযোগ কি বলতো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। আমরা জানি চুনা পাথরের সঙ্গে কি ক্যালসিয়াম কার্বনেট। এই চুনা পাথরগুলা এর সাথে দেখো চুনা পাথরগুলা আনা হয়, তখন চুনা পাথরগুলো আয়না স্তূপ করা হয় এবং এই চুনা পাথরের সাথে যখন তুমি কার্বন ডাই অক্সাইড তুমি যখন তাপ দিবা তখনই কিন্তু এখানে কি অক্সিজেন দিবা, তাপ দিবা, অনেক আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এগুলো কি জ্বালানো হয়। খেয়াল রাখবে চুনা পাথরে কি করা হয়, জ্বালানো হয়। এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে, দেখবা যে আমি যদি গুঁড়া চুনগুলো আয়না কেউ যদি পানির ভিতরে ভিজায় তখন দেখবা যে বুদবুদ উঠে এবং অনেক উপরের দিকে এবং বুদবুদ উঠা শুরু করে এবং ধোঁয়ার মতো সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়, তার জন্মই কিন্তু হয়েছে কি দ্বারা, আগুন জ্বালানো থেকে। খেয়াল রাখবা এই চুনা পাথর, এখানে থাকে চুনা পাথর, এটা কিন্তু পাথর থাকে, একেবারে পাথর থাকে, শক্ত পাথর থাকে। এই পাথরটাকে যখন আগুন জ্বালানো হয় তখন সে সৃষ্টি হয় ক্যালসিয়াম অক্সাইড, বা সেটাকে বলা হয় চুন। কি বলা হয়, চুন, মানে গুঁড়া চুন যেটা আমরা বাজার থেকে পাই সেটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড থাকে। চুনা পাথর, এটাকে আগুন দিয়ে জ্বালানো হয়, জ্বালানোর পরে সেটা হয় চুন, গুঁড়া হয়ে যায়। এই চুনটাকে যখনই তুমি কি দাও, পানি দাও। খেয়াল রাখবা আমরা কিন্তু চুনের ভিতরে পানি দিলে দেখবা যে এটা কি
মানে বুদবুদের সৃষ্টি হয়, তখন এইটা যখন সৃষ্টি হয় কি সৃষ্টি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় কলিচুন বা কাঁচাচুন। কলিচুন বা কাঁচাচুন, খেয়াল রাখো কলিচুন মানে যে চুনটা আমরা ওই যে মানুষ যে খায় সেটা হলো কি এই কলিচুন। এটা কিভাবে সৃষ্টি হলো খেয়াল রাখো। এই ক্যালসিয়াম অক্সাইডের ভিতরে আমি যদি পানিটাকে ভাঙি কিভাবে বলা যায়? H আর কি H প্লাস আর কি OH মাইনাস। ক্যালসিয়াম যোজনী কত? 2। আমরা জানি ক্যালসিয়ামের সাথে যদি হাইড্রোক্সিল যায়, দেখো ক্যালসিয়াম যোজনী 2 গেল হাইড্রোক্সিলের কাছে, হাইড্রোক্সিল 1 আসলে ক্যালসিয়ামের কাছে। আর এখানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোক্সিলের সাথে কি, এই যে অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে কি হয়ে গেল? পানি হয়ে গেল। আসো এই কলিচুন খেয়াল রাখবা, এই কলিচুনকে যদি আমরা কি করি, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে আমরা ক্লোরিন গ্যাস দিই, কি দিই? ক্লোরিন গ্যাস চালনা করি, তখনই যেটা সৃষ্টি হয় CaOClCl, এটার নামে কিন্তু ব্লিচিং পাউডার। খেয়াল রাখবা এটার নামে কি? ব্লিচিং পাউডার। আর এই ব্লিচিং পাউডারে কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। যত জীবাণুই থাকুক এই ব্লিচিং পাউডারের এই ক্লোরিনটা, এই অক্সিজেনটা জাইমান ক্লোরিন জাইমান অক্সিজেন সৃষ্টি করে, সেগুলো নিয়ে আশা করি তোমরা বই থেকে একটু বুঝতে পারবা। তখনই কিন্তু ব্লিচিং পাউডার কি করে? জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। তো এইভাবে তোমার আমি আগে যে কথাটা বললাম, ব্লিচিং পাউডার সাথে পানি মিশ্রিত করে সরাসরি কিন্তু ব্যবহার করা যাবে না। ব্লিচিং পাউডারের সাথে পানি মিশ্রিত করার পরে উপরের পানিটা 2-3 ঘন্টা পরে যে পানিটা থাকবে উপরের পানিটা শুধু আমরা নিয়ে ব্যবহার করব, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আশা করি ব্লিচিং পাউডার প্রস্তুত করা লাগে সেটা আমরা বুঝতে পারছি। এইবার দেখো ব্লিচিং পাউডার থেকে আমরা কিন্তু কি সৃষ্টি করতে পারি? ক্লোরোফর্ম সৃষ্টি করতে পারি। ক্লোরোফর্ম কি আমরা জানি, সেটা কি হিসেবে ব্যবহার করা হয়? চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কতক্ষণ হলো? আচ্ছা দেখো, আমরা ব্লিচিং পাউডার তখন কি সৃষ্টি করব? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম তুমি যদি কারোর সাথে শত্রুতামি থাকে তাহলে কিন্তু এই ক্লোরোফর্ম দিয়ে তাকে কি করতে পারো? চেতনা নাশ করতে পারো, এবং এবং তুমি যদি একটু ভুল করো তাহলে তার মাইরেও ফেলতে পারো। একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই ক্লোরোফর্মটা। দেখো আমরা শিখবো এখন কি? ব্লিচিং পাউডার থেকে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্ম কিসের ব্যবহার করা হয়? চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়। দেখবা মাঝে মাঝে সিআইডি বা বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে তোয়ালের ভিতরে বা রুমালের ভিতরে একটা স্প্রে করা হয়, আর মুখে যদি দেয় তখন কিন্তু সে কি জ্ঞান হারা হয়ে যায়, তখন এই জিনিসটা কিন্তু ক্লোরোফর্ম। আর আবার দেখবা মাঝে মাঝে সিআইডিতে দেখায় যে কিছু কিছু জিনিস স্প্রে করলে মুখে নাকের নিঃশ্বাস সাথে মারা যায়, ওটা নাম হলো ফসজিন গ্যাস। খেয়াল রাখবা। তো আমরা এইগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো ব্লিচিং পাউডার ক্লোরোফর্ম, এই ব্লিচিং পাউডার সংকেতটা কি ছিল? CaOClCl। এইটার সাথে আমরা দেখি দিই পানি দিই, দেখো ওই যে উল্টা ঘটনা ঘটে যাবে, উল্টা ঘটনা চলে আসবে। আবার কি সৃষ্টি হয়ে গেল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি? ক্লোরিন গ্যাস। দেখো এখানে এই দুইটা জিনিস কাজে লাগবে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাও লাগবে, ক্লোরিন গ্যাসটাও লাগবে ব্লিচিং ক্লোরোফর্ম বানানোর ক্ষেত্রে। আমরা যদি এবার লাগবে কি? অ্যালকোহল, CH3CH2OH, এটা কি অ্যালকোহল না? এই অ্যালকোহলের সাথে যদি আমরা কি দিই? এই ক্লোরিন গ্যাস দিই, এই ক্লোরিন গ্যাস দিই, তখন এখানে অনেক মজার একটা বিক্রিয়া ঘটে। দেখো তোমরা কিন্তু এই বিক্রিয়া সম্বন্ধে পরিচিত। এইখানে আইসা CH3 এর সাথে এখানে একটা হাইড্রোজেন আছে না? এখানে একটা হাইড্রোজেন আর এই OH মিলে গিয়ে গেল পানি। আর এইখানে দেখো এই ঘটনা ঘটে, দেখো CH3CHO কি সৃষ্টি হয়? অ্যালডিহাইড। দেখো CH3CHO, এখানে হাইড্রোজেন এখান থেকে একটা গেল আর এখান থেকে একটা গ্যাস হাইড্রোজেন আছে। আমি আবার এই ভিডিওটা বুঝাই, দেখো বিকে বুঝে বুঝে করবো, জীবনে মুখস্থ করবা না। এইটা থেকে একটা সৃষ্টি হয়, মুখস্থ করলাম লাভ নাই, দেখো ভুল লাগেছে। দেখো এখানে কি আমাদের এটার নাম কি? ইথানল। দেখো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা হাইড্রোজেন যদি আমি বলি, দেখো দুইটা হাইড্রোজেন, এই CH3CH এখান থেকে একটা হাইড্রোজেন, আর এখানে আছে কি? দেখো O, তাহলে হইলো কি? CH3CHO। এখন বাদ আছে কি? দেখো একটা হাইড্রোজেন বাদ আছে, এখানে একটা হাইড্রোজেন বাদ আছে, মানে দুইটা হাইড্রোজেন বাদ আছে। দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি গেল? 2 মোল HCl সৃষ্টি হলো। ঠিক আছে, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলাম, যদি এখানে এইভাবে লিখে দেব, একটা হাইড্রোজেন এইভাবে দেই, দেখো এই CHO আর এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেল, 2 মোল HCl সৃষ্টি হলো। এই অ্যালডিহাইড তাহলে CH3CHO, এই অ্যালডিহাইডের সাথে যদি আমরা কি যে আবার ক্লোরিন গ্যাস দিই, তখন কি সৃষ্টি হয়? ক্লোরাল সৃষ্টি হয়। এবং সেটাই কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা কি সৃষ্টি করছিলাম? যে ডেটলটা আমরা সৃষ্টি করছিলাম কি? DDT। ঠিক আছে, তো এইটা আমরা হবে কি? CCl3CHO। তো এইটার নাম কি বলতো?
ক্লোরাল, ঠিক আছে, বা ক্লোরোফিক্রিন এটা বলতে পারো, ঠিক আছে, ক্লোরাল। এই ক্লোরালের সাথে যদি আমরা কি দেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই, তখনই আমাদের কাঙ্ক্ষিত যে ক্লোরোফর্ম সেটা সৃষ্টি হবে। আমাদের কি দেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লোরোফর্ম আরেকবার প্রস্তুত করা যায়, সেটা হলো হাইড্রোজেন বিক্রিয়া দ্বারা, সেটা সহজ, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো এর সাথে কি সৃষ্টি হয়, CH3 আর যে জিনিসগুলো বাকি থাকে সেটা এখানে এসে বসে যায়। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম কি কাজে ব্যবহার করা হয়, আমাদের চেতনা নাশ হিসেবে ব্যবহার করা হয়। চেতনা নাশ করতে, চেতনা মানে কি, যে মানে মানুষকে অজ্ঞান করতে আর কি, যেটা আমরা একেবারে বাংলা খাঁটি বাংলায় বলি। দেখো এখানে চেতনা নাশ করতে যায়, কিন্তু একেবারে মৃত্যুর কোলে কিন্তু ঢেলে পড়তে পারে, সেটা খেয়াল রাখবা কিভাবে। এই CH3 এর নাম কি, ক্লোরোফর্ম। এইটার সাথে যদি বায়ুর অক্সিজেন আসে, কি আসে, এবং আলো পায়, বোঝার চেষ্টা করো, মনোযোগ সহকারে বুঝে, এটা কিন্তু পরীক্ষা আসে। এই ক্লোরোফর্মের সাথে ক্লোরোফর্ম যদি বায়ুর অক্সিজেন পায় এবং আলো পায়, সেটা কিন্তু সাথে সাথে COCl2 গ্যাস সৃষ্টি করবে। দেখো COCl2 এই গ্যাসটার নাম কি, এর নাম হইল ফসজিন গ্যাস। খেয়াল রাখবা, ফসজিন গ্যাস। আর এখানে কি থাকলো, HCl। দেখো ফসজিন গ্যাস কি, ফসজিন গ্যাস হলো, আমরা যদি ফসজিন গ্যাস কারণ আগে একটু বিন্দু মাত্র ধরি, তার শ্বাসের সাথে সাথে কি মারা যাবে, সে সাথে সাথে মারা যাবে। তো চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, তবে এগুলো ব্যবহার করার জন্য অনেক নিয়ম আছে। তুমি বলতে পারো যে আচ্ছা আমি কেমনে বুঝবো যে এখানে ফসজিন গ্যাস নাই, তখন কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। এইটা আমরা এখানে বিশুদ্ধ, যদি বিশুদ্ধ আছে কি না আছে, সেটার জন্য কিভাবে পরীক্ষা করা হয়। এখানে সেই এই ক্লোরোফর্মের ভিতরে কি দিয়ে দেওয়া হয়, ক্লোরোফর্মের ভিতরে সিলভার নাইট্রেট দিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয়, সিলভার নাইট্রেট। যদি সিলভার নাইট্রেটটা আইসা, দেখো সিলভার নাইট্রেটটা আইসা এই সেলের সাথে বিক্রিয়া করে এবং কি সৃষ্টি করে, সিলভার নাইট্রেট এই সেলের সাথে বিক্রিয়া করে আমরা কি, দেখো সিলভার ক্লোরাইড আর হাইড্রোজেন নাইট্রেট সৃষ্টি করে, তখন আমরা সিলভার এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে গেল, সিলভার ক্লোরাইড। দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসের সাথে মাইনাস যাবে, মাইনাস এই যে প্লাসের সাথে মাইনাস যাবে। আর হাইড্রোজেন নাইট্রেট যদি সৃষ্টি করে, সিলভারটা পদক্ষেপ সৃষ্টি করে, তখন বোঝা যায় যে কি এটা কি হয়ে সৃষ্টি হয়ে আছে, ফসজিন গ্যাস সৃষ্টি হয়ে আছে। যখনই এই ক্লোরোফর্মের ভিতরে এটা দেওয়া আছে, তখন দেখো আগে তো এই বিক্রিয়াটা যদি ঘটে তাহলে বিক্রিয়াটা সৃষ্টি হবে, আর না ঘটে এটা সৃষ্টি হবে না। আর তখনই বোঝা যায় যে এখানে কি আছে, ভেজাল আছে। এই জন্য এখানে বিশুদ্ধ এবং না থাকলে এই ঘটনাটা ঘটবে। আবার এখানে এই জিনিসটার জন্য কি করা হয়, যে এটা যদি জীবাণুনাশকটা থেকে সরানো যায়, জীবাণ যে ক্ষতি করতে পারবে না, সেটা কি করা হয়, সেটার জন্য আমরা জানি দেওয়া হয় কি 1% ইথানল। 1% কি দেওয়া হয়, ইথানল। খেয়াল রাখবা এই ফসজিন গ্যাসের সাথে CaCl এর সাথে যদি আমরা কি দেই, ইথানল দেই, CH3CH2OH। এই 1 মোল ইথানল মানে 1% ইথানল দিলে এটা সাথে সাথে কি সৃষ্টি করে, ইথাইল কার্বন সৃষ্টি করে, C2H5CO3। এবং এইভাবে কিন্তু তখন এখানে আর কিন্তু এই ফসজিন গ্যাসটা ক্রিয়া করতে পারে না, আর তখন মানুষের মৃত্যুও ঘটে না। তো এইসব কাজগুলো কিন্তু করা লাগে। আশা করি সবাই ক্লোরোফর্মের এই কাহিনীগুলো বুঝতে পারছো। তো এটা প্রশ্ন আসে, ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন? রঙিন বোতলে রাখা হয় কেন? কারণ আমরা জানি এই ক্লোরোফর্মের সাথে যদি আলো না আসে, তখন কিন্তু ফসজিন গ্যাস সৃষ্টি হবে না। রঙিন বোতলে রাখলে তো আলো আর আসে না, তখন ওদের বিক্রিয়াটা করতে পারে না, এবং বাতাসে যে না ঢুকে, অক্সিজেন কিন্তু কই থাকে, বাতাসে থাকে। তো পরীক্ষা প্রশ্ন আসে যে ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন? কারণ বাতাসের অক্সিজেন এবং আলো যে প্রবেশ করতে না পারে, আর আলো প্রবেশ করলেই তো কি হবে, ফসজিন গ্যাস সৃষ্টি হবে। তো এইভাবে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। বিশুদ্ধতা কেমন পরীক্ষা করা, সিলভার নাইট্রেট দ্বারা। যদি দেখে যে সিলভার ক্লোরাইড অদক্ষেপ সৃষ্টি হয়, তখন বুঝে যে এখানে এই ক্লোরোফর্মে কি আছে, ফসজিন গ্যাস আছে। আর যদি কিছু সৃষ্টি না হয়, তখন বুঝে যে এটা কি ভালো আছে। আর তবুও যদি সৃষ্টি হয়, তখন 1% ইথানল দিয়ে তখন কি ইথাইল কার্বনেট সৃষ্টি করে, এবং সেভাবে কিন্তু কি হয়, আর এই ফসজিন গ্যাসটা ক্রিয়া করতে পারে না। তো আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো এখানে আমাদের আরো কিছু প্রস্তুতি, যেমন ডেটল বা প্রস্তুতিগুলো ছিল, তবে আজকে অনেক সময় হয়ে গেছে, এবং আশা করি সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবং এই ক্লাসটা সবাই শেয়ার করে দাও, এবং এই জিনিসগুলা কিন্তু 9, 10, ইন্টার এবং সবার জন্য কাজে লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা বড় আছেন, আপনারা যাদের 9, 10 এর স্টুডেন্ট আছে বা 8 এর স্টুডেন্ট আছে, তাদের কাছে শেয়ার করে দিয়ে দিন, ক্লাসটা দেখিয়ে দিন, এবং এইগুলা কিন্তু সবসময় কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।